রুদ্রের নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। সে অনুভব করল তার চারপাশের শূন্যতা ঘন হচ্ছে, যেন অন্ধকার তাকে গিলে ফেলতে চায়। নন্দিনী আর সৌম্যের কণ্ঠ এখনো শোনা যাচ্ছে, কিন্তু তারা কোথায়? সে চারপাশে তাকালো, কিন্তু শুধু অসংখ্য ছায়া, অস্পষ্ট মুখ, আর অদৃশ্য ফিসফিসানি। তুমি যদি বের হতে চাও, আমাদের হাত ধরো। নন্দিনীর গলার স্পষ্টতা একটু বেশি। রুদ্র বুঝতে পারল কণ্ঠটা সত্যিকার, ওদের কণ্ঠ। কিন্তু সমস্যা একটাই, কোনটা বাস্তব আর কোনটা ছায়াদের সৃষ্টি তা বোঝার কোনো উপায় নেই। রুদ্র ধীরে ধীরে হাত বাড়াল, কিন্তু মুহূর্তেই তার চারপাশের ছায়াগুলো বিকৃত হয়ে গেল। শত শত হাত সে নিয়ে এল তার দিকে, হিমশীতল, নিঃশ্বাস রুদ্ধকর। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু মনে হলো মাটির ভেতরে ডুবে যাচ্ছে। এখানেই থেকো। ছাড়া আরো ঘন হলো। না। রুদ্র চিৎকার করল, আমি এখান থেকে বের হব। তার কানে আবার সেই পরিচিত কণ্ঠ ভেসে এল, এবার আরো স্পষ্ট। রুদ্র, বিশ্বাস কর, তুই পারবি। আমাদের হাত ধর। সে কিছু একটা অনুভব করল, শক্ত, উষ্ণ একজোড়া হাত তার কবজি চেপে ধরল। সঙ্গে সঙ্গে চারপাশের সবকিছু কেঁপে উঠল। ছায়ারা উন্মাদ হয়ে ছুটে আসতে লাগলো, কিন্তু রুদ্র টের পেল তাকে কেউ টেনে বের করছে। তারপর এক ঝলক আলোয় সবকিছু ডুবে গেল। রুদ্র চোখ খুলল। সে এখন অন্য এক জায়গায়। চারপাশে ধুলো, ছেঁড়া পর্দা, ভাঙা আসবাব। আর সামনে দাঁড়িয়ে আছে নন্দিনী আর সৌম্য, উদ্বিগ্ন, আতঙ্কিত মুখে তার দিকে তাকিয়ে। তুই ঠিক আছিস? নন্দিনী জিজ্ঞেস করল। রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, আমি আমি কোথায় ছিলাম? সৌম্য ফিসফিস করে বলল, আমরাও জানি না। তুই এক মুহূর্ত ছিলি আমাদের পাশে, আর তারপর হঠাৎ করে কোথাও হারিয়ে গেলি। রুদ্র কাঁপা কাঁপা গলায় বলল, আমি কোথাও আটকে গিয়েছিলাম। কিন্তু ওরা কি এখনো আছে? নন্দিনী আর সৌম্য চুপ করে গেল। বাতাস হালকা দুলে উঠল। আর বাইরে, করিডোরের অন্ধকার থেকে একটা ফিসফিসানি শোনা গেল। তোমরা ফিরে এসেছো। এবার আর ফেরা যাবে না। রুদ্র দ্রুত উঠে দাঁড়ালো। নন্দিনী আর সৌম্য আতঙ্কিত দৃষ্টিতে করিডোরের দিকে তাকিয়ে রইল। ফিসফিসানি থেমে গেছে, কিন্তু তাদের মনে হচ্ছিল কিছু একটা ঠিক সামনে দাঁড়িয়ে আছে, দেখছে, শ্বাস নিচ্ছে, অপেক্ষা করছে। আমরা এখান থেকে বের হব কিভাবে? নন্দিনী ফিসফিস করে বলল। সৌম্য চারপাশে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে এই জায়গাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমরা যেখানে ছিলাম, এটা তো সেই ঘর নয়। রুদ্রও বুঝতে পারল চারপাশটা কেমন যেন বদলে গেছে। আসবাবগুলো ধুলোতে ঢাকা থাকলেও মনে হচ্ছিল এগুলো ঠিক আগের মতো নেই। দেয়ালের চুন সুরকি খসে পড়ছে, কিন্তু তাতে নতুন চিহ্ন ফুটে উঠেছে, অদ্ভুত সব প্রতীক, যেগুলো মনে হচ্ছে কোনো পুরনো ভাষায় লেখা। এগুলো কি? রুদ্র আঙুল দিয়ে ইঙ্গিত করল। নন্দিনী সামনের দেয়ালে হাত বুলিয়ে বলল, এটা একটা বার্তা, কিন্তু পড়তে পারছি না। ঠিক তখনই পাশের জানালাটা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। তারা তিনজন একসঙ্গে পিছিয়ে গেল। জানালার ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তারা স্পষ্ট দেখতে পেল একটা অবয়ব, অন্ধকারে ডুবে থাকা, লম্বা হাতের আঙুলগুলো জানালার কাচের ওপর আস্তে আস্তে বোলাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওটার চোখ। ওগুলো একজোড়া ফাঁকা গহর, কিন্তু তার ভেতর থেকে নিঃশব্দে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। ওটা আমাদের দেখছে, সৌম্য কাঁপা কণ্ঠে বলল। চলো এখান থেকে যাই। নন্দিনী দ্রুত পেছনের দরজার দিকে ছুটল। রুদ্র আর সৌম্য তার পিছু নিল। দরজাটা খোলার জন্য রুদ্র হ্যান্ডেলটা চেপে ধরল, কিন্তু সেটা নড়ল না। এটা তো তালাবন্ধ। এটা কিভাবে সম্ভব? নন্দিনী আতঙ্কিত হয়ে বলল, আমরা তো ঠিক এই পথ দিয়েই এসেছিলাম। ঠিক তখনই একটা শীতল বাতাস ঘরের মধ্যে বয়ে গেল। আর তারা শুনতে পেল সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। তোমরা সত্যের খুব কাছাকাছি চলে এসেছো, কিন্তু সত্যের দরজা সবার জন্য খোলে না। ঘরের মেঝে ধীরে ধীরে কাঁপতে লাগলো, যেন কোনো কিছু নিচ থেকে উঠে আসছে। রুদ্র, নন্দিনী আর সৌম্য বুঝতে পারল এটা শুধু একটা ভুতুড়ে জায়গা নয়। এটা একটা ফাঁদ, এবং তারা তাতে আটকে গেছে।
ঘরের মেঝেটা কাঁপতে কাঁপতে ফাটল ধরতে শুরু করলো। সেই ফাটল থেকে উঠে আসছিল একরাশ কালো ধোঁয়া, যার ভেতর অস্পষ্ট সব অবয়ব ঘুরে বেড়াচ্ছে। রুদ্র, নন্দিনী আর সৌম্য আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকালো। এটা থামানোর উপায় কি? সৌম্য চিৎকার করে বলল। নন্দিনী দ্রুত চারপাশে তাকিয়ে বলল, আমরা কিছু একটা ভুল করছি। এই বাড়িটা আমাদের বের হতে দিচ্ছে না, কারণ আমরা এখনো কিছু একটা জানিনি, কিছু একটা খুঁজে পাইনি। রুদ্র গভীরভাবে ভাবতে শুরু করলো। এই অদ্ভুত দেয়ালগুলো, ছাদের ফাটল, আর সেই ছামূর্তিগুলো যেভাবে তাদের অনুসরণ করছে, এগুলোর পেছনে নিশ্চয়ই কিছু রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই ফাটলের ভেতর থেকে এক জোড়া হাত বেরিয়ে এল। একটা কালো কঙ্কালসার হাত, যেটার আঙ্গুলগুলো ছিল লম্বা, ধারালো, আর মনে হচ্ছিল সেটা কোনো ছাড় তৈরি, কিন্তু আবার বাস্তব। হাতটা রুদ্রের পায়ের গোড়া চেপে ধরল। রুদ্র আতঙ্কে লাফিয়ে উঠল, কিন্তু হাতটা শক্ত করে ধরে রেখেছে। সৌম্য এক ঝটকায় একটা কাঠের চেয়ার তুলে সেই হাতের ওপর আঘাত করল। চেয়ারটা ধ্বংস হয়ে গেল, কিন্তু হাতটা যেন একটুও ব্যথা পেল না। নন্দিনী চিৎকার করে বলল, আমাদের অন্য কিছু করতে হবে। এটা এভাবে যাবে না। রুদ্র হঠাৎই মনে করতে পারল দেয়ালের ওই প্রতীকগুলো, ওগুলো একটা বার্তা। সে চিৎকার করল, দেয়ালের লেখাগুলো পড়তে হবে। কিন্তু তারা পড়তে পারবে কিভাবে? নন্দিনী দ্রুত চারপাশে তাকিয়ে একটা পুরনো কাঠের তাকের ওপর থেকে ধুলো ঝেড়ে একটা ছোট্ট বই বের করলো। বইটার মলাট ছিঁড়ে গেছে, কিন্তু তার ভেতরের পাতাগুলোতে সেই একই প্রতীক আঁকা। এটা কিছু একটা বোঝাচ্ছে। নন্দিনী দ্রুত উল্টে পাল্টে দেখতে লাগলো। ফাটল থেকে এবার আরো হাত বেরিয়ে এল, একটার পর একটা। তার আগেই পড়তে হবে, সৌম্য আতঙ্কিত কণ্ঠে বলল। নন্দিনী এক মুহূর্ত চুপ থেকে বইয়ের এক পাশে আঙুল বুলিয়ে বলল, এটা একটা শপথের মতো কিছু। এখানে লেখা আছে, যারা সত্যকে জাগাবে, তাদের আত্মাকে বন্দী করা হবে। রুদ্র ধাক্কা খেল, মানে আমরা যদি সত্যটা জানতে চাই, তাহলে আমরা এখানেই আটকে যাব। সৌম্য হতবাক হয়ে বলল, তাহলে আমাদের বেরোনোর উপায় কি? নন্দিনী চোখ বড় করে বলল, আমাদের সত্যকে অস্বীকার করতে হবে। এক মুহূর্ত নীরবতা নামল। তারপর রুদ্র কঠিন গলায় বলল, না, আমরা যদি অস্বীকার করি, তবে সত্য চিরদিনের জন্য হারিয়ে যাবে। সৌম্য বলল, কিন্তু যদি স্বীকার করি, তাহলে আমরা এখানেই থেকে যাব। ঠিক তখনই একটা কণ্ঠ শোনা গেল, একটা গভীর, অশরীরী কণ্ঠস্বর, যা পুরো ঘর কাঁপিয়ে তুলল। তোমরা যা খুঁজছো তা পেয়ে গেছো, কিন্তু তার মূল্য দিতে প্রস্তুত তো? ঘরের বাতাস ভারী হয়ে এল। নন্দিনী রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকলো। তারা কি সত্যকে গ্রহণ করবে, নাকি এর ভয়াবহ পরিণতির হাত থেকে বাঁচার জন্য পেছনে ফিরবে? ঘরটার ভেতর বাতাস এত ভারী হয়ে উঠল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। চারপাশের ছায়াগুলো যেন আরো কাছে ঘিরে আসছিল, আর মেঝের ফাটল থেকে বেরিয়ে আসা কালো হাতগুলো ধীরে ধীরে মাটি বেয়ে উপরের দিকে উঠছিল। রুদ্র, নন্দিনী আর সৌম্য একে অপরের দিকে তাকিয়ে রইল। আমরা কি করব? সৌম্য গলা শুকিয়ে বলল। রুদ্র এক পলক দেয়ালের লেখাগুলোর দিকে তাকিয়ে বলল, সত্য জানতে হলে আমাদের কিছু একটা দিতে হবে, কিন্তু আমরা জানি না সেই মূল্যটা কি। নন্দিনী দ্রুত বইয়ের পাতাগুলো উল্টাতে লাগলো। বইটা এত পুরনো ছিল যে পাতাগুলো ছিঁড়ে যাবার উপক্রম, কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল একটা বাক্যে। যারা সত্য গ্রহণ করবে, তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে তাদের অস্তিত্বের সবচেয়ে মূল্যবান কিছু। এটা মানে কি? নন্দিনী ফিসফিস করে বলল। রুদ্র বুঝতে পারল না, কিন্তু সৌম্য যেন কিছু একটা বুঝতে পেরে কেঁপে উঠল। আমাদের অস্তিত্বের সবচেয়ে মূল্যবান কিছু। সে চুপচাপ বলল, এর মানে কি আমাদের জীবন? ঠিক তখনই সেই গভীর কণ্ঠস্বর আবার শোনা গেল। সত্য গ্রহণ করলে, তোমরা যা সবচেয়ে বেশি ভালোবাসো, তা হারাবে। রুদ্র এক মুহূর্ত চুপ রইল। তারপর আস্তে করে বলল, আমাদের কেউ সত্য জানার বিনিময়ে কিছু হারাবে, কিন্তু সেটা কি, আমরা জানি না।